বর্তমান বারান্দায় বসে বসে এগুলো ভাবছিলাম। হঠাৎ কারো আগমনে আমি চমকে উঠলাম। সমুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। আরে যার নাম মনে মনে 500 বার জপি, সে এসে হাজির। কিন্তু সে বারান্দা দিয়ে আসলো কি করে? আমি অবাক হয়ে বললাম, বারান্দা দিয়ে কেমনে আসলেন? আপনি সত্যি সমুদ্র ভাইয়া? কিছু বলার আগে মুখটা চেপে ধরল, খুবই শক্ত করে ধরল। আমি শব্দ করছি বারবার। আমার দিকে ঝুঁকে বলল, তোর সাহস কি করে হয় আমাকে মিথ্যে বলার? ওই বাড়ি থেকে কার পারমিশনে এ বাড়িতে এসেছিস? সন্ধ্যা বিকেলে পরপুরুষের সাথে এত গাড়িতে ওঠার শখ তোর? বিবাহিত হয়ে প্রেমপত্র দিয়ে প্রেম করছিস? চিৎকার করে কথাটা বলল। কিভাবে বলি তারে? এত কিছু সবই মিথ্যা। আমি সত্যি বলেছি, এটা ঠিক। তাকে না বলে এ বাড়িতে চলে এসেছি। শব্দ তো করছি, কিন্তু সে ছাড়ছে না। বাধ্য হয়ে দিলাম হাতে কামড়। হাতে কুটুস করে জোরে কামড় দেয়াতে সে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল। এই সুযোগে আমি বারান্দা থেকে রুমে ঢুকে বারান্দার দরজা বন্ধ করতেই সমুদ্র ভাইয়া দরজাটা ধরে ফেলল। এমন একটা হাতির সাথে আমি পিঁপড়া পেরে উঠব তা কখনোই সম্ভব নয়। আমি দরজা বন্ধ করতে পারলাম না, তার শক্তির সাথেও পেরে উঠতে পারলাম না। তে বাধ্য হয়ে দরজা থেকে দূরে সরে গেলাম। সমুদ্র ভাই রোমে প্রবেশ করল। এদিক ওদিক ঢুলছে। উনি ঢুলছে কেন এমন করে? ভয়ে একটা ঢোক গিললাম। পিছনের দিকে দরজাটায় তাকালাম, বন্ধ করা। এখন যে দরজা খুলে পালাবো সেই উপায়টাও নেই। তা একবার চেষ্টা করে দেখা যাক। এই ভেবে দৌড় লাগাবো, তার আগে সমুদ্র ভাইয়া হ্যাঁচকা টানে খাটে ফেলে দিয়ে আমার ওপর উঠে বসল। আমি হাত পা ছুটাছুটি করছি তার থেকে বাঁচার জন্য, কিন্তু পুরুষের শক্তির সাথে নারীরা কখনোই পারে না। আমিও পারলাম না। আমার 2 হাত তার 1 হাত দিয়ে শক্ত করে আবদ্ধ করে রেখে বলল, একদম চেঁচামেচি করবি না। এটা শেখ রংমহল নয়, তোর নানু বাড়ি। মান সম্মান তোর যাবে, সাথে আমারও। তবে আমার সমস্যা নেই, লজ্জা কোনো কালেই আমার ছিল না। আপনি কিছু খেয়ে এসেছেন? ছাইপাশ খেয়েছেন? মাতলামি কেন করছেন? সমুদ্র বলল, হ্যাঁ খেয়েছি। তোর কারণে খেয়েছি। তুই মিথ্যা বলেছিলি কেন? আপনি না এমপি, এগুলো যে খেয়েছেন বড় চাচা জানে। আপনার ইমেজ রাজনীতি রংমহলে কতখানি ধসে পড়তে পারে জানেন? আমার কারণে খেয়েছেন মানে? আর আমি আপনাকে মিথ্যা কথা কখন বললাম? আর কিছু বলার আগে ধমক দিয়ে থামিয়ে দিল, বলল, চুপ, একদম চুপ। এমপি 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 বলে কি আমার পার্সোনাল জীবন নেই? আমার কি সংসার করতে ইচ্ছে করে না? বউ বাচ্চা লাগবে না? নাকি সারা জীবন ভব ঘুরে জীবন নির্বাহ করতে হবে? আমি কখন তা বললাম? আপনি বিয়ে? সমুদ্র ভাইয়া একটা কথা বেশি বলবি না, বিশ্বাস কর। এখানে এমন কিছু ঘটে যাবে তার জন্য আমি মোটেও তোর কাছে ক্ষমা চাইব না। বিয়ে তোকে করেছি, দুনিয়া হয়তো এখন জানে না, কিন্তু জানবে। তোকে আমার বউ হয়ে থাকতে হবে, বুঝলি? অল্প সময় দেব, কেরিয়ারে ফোকাস দিতে, খুবই অল্প। কেননা আমার সংসার চাই। বাচ্চার বাপ হওয়ার সময়কে আমি মোটেও ভবঘুরে যেতে দিতে পারি না। খুবই রেগে গেলাম। আমাকে যে চারদিক থেকে বন্ধ করে রেখেছে সেদিকে আমার বিন্দু মাত্র খেয়াল নেই। মোট কথা রেগে গেছি। তাই মৃদু চিলিয়ে বললাম, আমি সংসার করব না, আমি আপনার সাথে থাকব না। আপনি নিজেকে যেমন দেখান আপনি মোটেও সেরকম নন। আমি আপনার রংমহল থেকে দূরে। আর কিছু বলার আগে সমুদ্র ভাইয়া আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটে আবদ্ধ করে নিল। আমি আচমকা এমন কাণ্ডে রিয়াকশন দিতে ভুলে গেছি। থমকে আছি। মস্তিষ্কের প্রতিক্রিয়া ফিরে পেতে তাকে ধাক্কা দিতে শুরু করলাম। না পারছি না, আর না সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠলাম। তিনি মুহূর্তে ছেড়ে দিল। 2 হাত দিয়ে আমার মুখ আলতো করে ধরে তারপর বলল, কান্না করছিস কেন? কি হয়েছে? ব্যথা পেয়েছিস? জীবনে প্রথমবার কিস করেছি, আমিও ভালো মতো জানি না কিভাবে করতে হয়। তার কথা শুনে হাসবো নাকি কাঁদবো
আমি ডিসিশন নিলাম কাঁদবো। বললাম, আপনি ছাইপাশ খেয়ে এসে মাতলামি করছেন, আমার সাথে এটা কি করলেন? আমার প্রথম কিস নিয়ে গেছেন। ভ্যা ভ্যা করে আবারও কান্না করে দিলাম। সমুদ্র ভাইয়া বলল, চুপ, একদম চুপ, কান্না করবি না, তাহলে আর একবার ডোজ দিতে 2বারও ভাববো না। কান্না বন্ধ করে তার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে বললাম, কত বড় পাষাণ হৃদয়ের ব্যক্তি। সমুদ্র ভাইয়া বলল, তোর ঠোঁট দুটো তো ভারী মিষ্টি। আহ, সেই স্বাদ, এত স্বাদ কেন? কিসটা কিন্তু সেই ছিল, আমি তো সেই মজা পেয়েছি। আহ, কিস করতে এত মজা। চুরি বউ, তুই শুধু রাজি হ, প্রতিদিন 100টা শুধু কিসই করব। আমার একবেলা খাবার না খেলেও চলবে। বাপুরে, কি সাংঘাতিক পুরুষ মানুষ! বলে কি, রাগ যেন তরতরিয়ে বেড়ে গেল। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সমুদ্র ভাইয়াকে ধাক্কা দিলাম। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে আমার ওপর থেকে সরে গেল। আমিও দ্রুত বিছানায় উঠে বসলাম। বললাম, আপনি এত রাতে এইখানে আসছেন কেন? আমি বড় চাচাকে বলে দিব আপনি। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, যা বলার বল গিয়ে, আমার কিছু যায় আসে না। বরং আব্বাই খুশি হবে, তার ছেলের গতি হয়েছে, বউ সংসারে মন এসেছে, শেখ বংশে নতুন সদস্য আনার রাস্তা ক্লিয়ার করছে। আমি আমার বউয়ের কাছে এসেছি, এটা শেখ রংমহলের খুশির বার্তা হিসেবে প্রেরণ হবে। হো হো করে হাসতে থাকলো। শোন বউ, বড্ড প্রেম প্রেম জাগছিল, তাই রোমান্স করতে বউয়ের কাছে এসেছি। শয়তান, টিকটিকি কাটা, বাংলাদেশের মন্ত্রী পরিষদের বিশ্রী গন্ধলেস। চুপ করেন মৃদু চিল্লিয়ে। কে বউ? কিসের বউ? আমি বউ না, যান এখান থেকে। আপনি যান এখান থেকে, আমি কিন্তু চিৎকার করব। কি গন্ধ বাপুরে, গা গুলিয়ে আসছে। এগুলো কবে থেকে খাওয়া শুরু করেছেন? সমুদ্র ভাইয়া বলল, দেখো বউ, চিৎকার করলে তোমার মান সম্মান যাবে, আমার কি। তবে আমার বউ বলে তোমাকে বলছি, শোনো, এবারে সবাই জানে তোমার আমার বিয়ে হয়েছে 4 বছর আগে, তাই সাধারণ দৃষ্টিতে যে বউয়ের কাছে জামাই আসবেই। আমি বললে মেহরাব মারিয়া কিন্তু এখানে বাসর ঘর সাজিয়ে রাখবে। বাঁকা হেসে চোখ টিপ দিল। তাছাড়া তোকে এত সহজে ছেড়ে দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছে আমার নেই। এখনো আমি ময়নার বাপ হই নাই, তোমাকে তো ময়নার মা বানাতে পারি নাই, তাই না? খুব রাগ আছে আমার তোর ওপর। সন্ধ্যায় বের হওয়ার পর মন্ত্রিসভা থেকে কল এসেছিল, সেটা সেরে তোর এখানে আসার পথে আমার বন্ধু সার্কেলের সাথে দেখা। ওরা ঘরোয়াভাবে ব্যাচেলার পার্টি করেছিল। 3 মাস পর আরাফের সমুদ্রের বন্ধুর বিয়ে জোর করে নিয়ে গেল। সেখানে ড্রিঙ্কস আমার গায়ে পড়েছে, সেটারই গন্ধ পাচ্ছিস। আমি এসব খাই না। একটু আগে তো আমার ঠোঁটের স্বাদ নিলি, তখন গন্ধ পেলি না? কিসের কথা মনে পড়তেই আমার আবারও কান্না করতে ইচ্ছে করছে। এই ব্যাটা আমার জীবনের সত্যি ঘূর্ণিঝড়, যখনই হানা দেয় কিছু না কিছু নিয়ে যায়। এবার জীবনের প্রথম কিস নিয়ে গেছে রে। ঠোঁট উল্টে কিছু করার আগে সমুদ্র ভাইয়া বলল, এই থাম থাম, একদম ড্রামা করবি না, কান্না তো মোটেও করবি না, তাহলে অন্য কিছু করে ফেলবো। অন্য কিছু? সেটা কি? আর কি করার বাকি? নাক ছিটকে নিঃশ্বাস নিলাম। বাকি আছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এখনো আমার বাসরের কাজটা আজ 4-4.5 বছর ধরে পেন্ডিং অবস্থায় ঝুলে আছে। কেউ জানতে পারলে ভাববে এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্রের সমস্যা আছে, পারে না। হায় হায়, কি লজ্জা, কি লজ্জা। হাত দিয়ে চুলগুলো টেনে বলল, মান সম্মান ইজ্জত প্লাস্টিক। যাকগে, কিন্তু তারা তো আর আসল খবর জানে না। শোনো বউ, আমার কথা গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আমি যখন তখন যে কোনো সময় বাসার কাজটাও সেরে নিতে পারি। আর শোনো মেয়ে, আমি সর্বোচ্চ আর 2 থেকে 6 মাস দূরে থাকব। তবে তুমি যদি বেশি তেড়িবেড়ি করো, আমি কাজটা এখনই সেরে ফেলবো। একটু সরাতো ওড়নাটা দেখি। সমুদ্র ভাইয়ের কথা শুনে শরীরের রন্ধ্রে রন্ধ্রে চমকে ওঠা নিউরন তীরন্দাজ করল। কেঁপে উঠলাম। সাথে সাথে 2 হাত দিয়ে নিজের ওড়নাটা চেপে ধরলাম। বললাম, আপনি কোন দিকে নজর দেন মিয়া? লজ্জা করে না? নির্লজ্জ, ঠোঁট কাঁটা, বেহায়া ব্যাটা কোথাকার, বের হন। সমুদ্র ভাইয়া বলল, যার জন্য আসি নাই, অনেক কিছু জানার আছে।
তুমি চাইলে করতেও পারি। তাছাড়া আমার কোনো কালে লজ্জা ছিল না। তা কি তুমি মেয়ে জানো না, শখের বেডির কাছে কোন বেটা মহাপুরুষ? শুনেছিস কখনো সাধুরে বিয়ে করে? আর বিয়ে করা পুরুষ বউয়ের সামনে মহাপুরুষ সাজে? মহাপুরুষ সাজলে বাচ্চা ডাউনলোড করব কি করে? আল্লাহ, কোন লগ্নে উঠেছি আজ! আজ আমি পদে পদে বিদ্যুতের ঝটকা খাচ্ছি। আমার চোখগুলো তার কোটর থেকে বের হয়ে যেতে চাইছে। কান দিয়ে আগ্নেয়গিরির থেকেও মনে হয় বেশি গরম হাওয়া বের হচ্ছে। মানে কি? উনি কি সমুদ্র ভাইয়া নাকি অন্য কেউ? নিশ্চয়ই জিন। সমুদ্র ভাইয়া বলল, আমি। এখন আমাকে কিছু প্রশ্নের উত্তর দে তো। পকেট থেকে একটা সিরকুট বের করে আমার দিকে এগিয়ে দিল। এটা যে ছেলেটি দিয়েছে সে কে? সিরকুটটা দেখে চিনতে আমার 2 সেকেন্ডও সময় লাগলো না। এটা তো সেই সিরকুটটা। আমার মনে কোনো কাদা নেই। ইভেন আমিও জানি না এই সিরকুটের মালিককে। আমি নিজেকে স্বাভাবিক করে নিলাম। তিনি নিভু নিভু চোখে আমাকে পর্যবেক্ষণ করছেন। সমুদ্র ভাইকে শুরু থেকে সবকিছু বললাম, রাতের সেই অনুভূতিও, যেখানে আমি উষ্ণ নিঃশ্বাসের অনুভব করেছি। সমুদ্র ভাই বলল, আমাকে জানালি না কেন? কি করে আপনাকে জানাবো? আপনি কি আমার কথা বিশ্বাস করেন নাকি? 2 বারই সিরকুট পেয়েছি, 2 বারই আপনি মহাকাণ্ড করে বসে আছেন। তাছাড়া সকাল থেকে আমি বলার চেষ্টা করেছিলাম, আপনার সামনে গেলে দুনিয়ার অন্য কিছু ভুলে যায়। আমি যখন ঘুম থেকে জেগেছি তখনও আপনি গভীর ঘুমে। 2-3 দিন ধরে আপনি নির্ঘুম রাত কাটাচ্ছেন, তাই আর জাগাই নাই। আমার পড়াশোনারও ক্ষতি হচ্ছে ওই বাড়িতে। আমার সমবয়সী কেউই নেই, ফাঁকা ফাঁকা লাগে। তাই রাতে বাবাকে বলেছিলাম আমি আজ এ বাড়িতে আসবো। আম্মুকে বলেছে আসার সময়। বিকেলে আপনি জেগে থাকলে আপনাকেও বলে আসতাম। মেহরাব ভাইয়া গাড়ি নিয়ে এসেছিল, তার সাথেই চলে এসেছি। এক নাগারে কথাগুলো বলে থামলাম। সমুদ্র যেন সবকিছুর হিসাব মিলিয়ে ফেলল, মুখে তৃপ্তির হাসি দিল। তার চুরি বউয়ের ওপর এতটাও এরকম রাগ করা ঠিক হয় নাই। যাই হোক, বউ তার, সে করবে না তো কে করবে? এটা করে ভালোই হয়েছে। চুরি বউয়ের কাছাকাছি যাওয়া গেছে, মিষ্টি কিছু পেয়েছে। সমুদ্র একটু গভীর চিন্তায় পড়ল। সিরকুট দেয়া ব্যক্তিটিকে, সিরকুটটা নিয়ে সে তার বন্ধুদের সাথেও শেয়ার করেছে। ওরা পড়ে যা বলেছে তাই মিলেছে। ঝিনুক সত্যি জানে না ব্যক্তিটিকে। নিশ্চয়ই ঝিনুককে কেউ ঝিনুকের অজান্তেই ফলো করে। এমন হলে তো বিপদ। এত সহজে যে ব্যক্তি শেখ রংমহলে প্রবেশ করতে পারে, সে অনেক কিছুই করতে পারে। লোকটির সাংঘাতিক সাহস বলতে হবে। বাঘের গুহায় ঢুকে বাঘিনীর দিকে নজর। এমনিতে ইদানিং সে রাজনৈতিক রংমহলে অতিরিক্ত সময় প্রদান করছে, কারণ রাজনৈতিক মহলটা এখন উত্তাপ। কি করবে? ঝিনুকের দিকটাও দেখা দরকার। আবার যে কোনো বিপদ ঘনিয়ে আসছে কে জানে। সমুদ্র বিপদের গন্ধ পেল। সমুদ্র ভাইয়া বিগত 5 মিনিট ধরে বসে আছে, গভীর কিছু ভাবছেন। আমি এই সুযোগে দরজা খুলে বাইরে গেলাম। মেহরাব ভাইয়ার ঘর আমার রুমের পাশে। আমি দরজায় টোকা দিলাম। নক নক। মিনিট 2 পর মেহরাব ভাইয়া ঘুমু ঘুমু চোখে দরজা খুলে বলল, তুই এত রাতে এখানে? কিছু লাগবে বনু তোর? আমি। তোমার একটা ট্রাউজার আর টি-শার্ট দাও তো, তাড়াতাড়ি দাও। মেহরাব ভাইয়া ভুরু কুঁচকে তাকালো, বলল, এত রাতে তুই এগুলো দিয়ে কি করবি? পাগল হয়ে গেলি নাকি? সমুদ্র ভাইয়া এসেছে আমার রুমে, এগুলো লাগবে, দাও। মেহরাব ভাইয়া চমকে তাকালো। মনে হচ্ছে ঘুম চলে গেছে। এই সমুদ্র ভাইয়ার নামটাও তার মতোই বজ্জাত শয়তান ঘূর্ণিঝড়। নামই যথেষ্ট মানুষের রাতের ঘুম হারাম করার জন্য। মেহরাব ভাইয়া দ্রুত রুম থেকে টি-শার্ট আর ট্রাউজার এনে দিল। বলল, সত্যি সমুদ্র ভাইয়া এসেছে? আমি মা বাবাকে বলছি, দাঁড়া আমি আসতেছি। না, কাউকে বলতে হবে না, তোমারও আসতে হবে না। সে চলে যাবে কিছুক্ষণ পর। এই গুপ্ত নিউজটা তোমার কাছেই রাখো। যাও, চোখে ঘুম নিয়ে এসো, আবার ঘুমাতে যাও। ট্রাউজার আর টি-শার্ট নিয়ে ঝিনুক নিজের রুমের দিকে চলে গেল। মেহরাব ঝিনুকের পিছু পিছু গেল না। সে কৌতূহল হলো না। সে জানে এসব ঘটনা সমুদ্রের জন্য পানি ভাতের সমান। বড় করে একটা হামি কাটল। ঘুম ঘুম ভাবটা আবারও মেহরাবের চোখে হানা দিল। মেহরাব মুচকে হেসে বলল, যেমন পাগলি তার পাগলও মিলেছে তেমন, যেমনটার সাথে তেমনটা। দরজাটা বন্ধ করে মেহরাব ঘুমাতে গেল। গুপ্ত নিউজটা হাওয়ায় মিলে গেল।
রুমে এসে এখনও সমুদ্র ভাইয়াকে সে আগের মতো বসে থাকতে দেখলাম। আমি তার দিকে এগিয়ে গেলাম। হাতের টি শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বললাম, সমুদ্র ভাইয়া যান, গোসল করে আসেন। বাপুরে কি ধ্যানে মগ্ন আছে আল্লাহ ভালো জানে। আশেপাশে যেন কোনো কিছুরই হুঁশ নেই তার। আমি যে বাহিরে গেলাম সেটাও মনে হয় জানে না। আমি সমুদ্র ভাইয়ার কাঁধে চাপড় মেরে বললাম, সমুদ্র ভাইয়া, ও সমুদ্র ভাইয়া। সমুদ্র ভাইয়া হালকা লাফিয়ে উঠল, বলল, হয়েছে কি? তোর তো সাহস দিন দিন বেড়েই চলছে। পিচ্ছি মেয়ে হয়ে আমার মতো মানুষকে ভয় পাইয়ে দেশ। সমুদ্র ভাইয়ের কথা শুনে হাসি পেল। আমি খিলখিলিয়ে হেসে উঠলাম, বললাম, তুমি কোন মঙ্গল গ্রহে হারিয়ে গেছ? কতবার যে ডাকছি কানে যাচ্ছে না। মিথ্যা কথা, মাত্র একবার ডাকছি। ওঠো, এই গন্ধটা আমার ভালো লাগছে না, পেট গুলিয়ে বমি ভাব হচ্ছে। তুমি ফ্রেশ হয়ে এসো, এই নাও মেহরাব ভাইয়ের টি শার্ট আর ট্রাউজার। নিজের শখের নারীর হাসি দেখাও ভাগ্যবানদের কপাল, যা সবাই নিয়ে জন্মগ্রহণ করে না। সমুদ্র মুচকি হেসে বলল, ধন্যবাদ চুরি বউ। টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। সমুদ্র ভাইয়ের অপেক্ষায় বসে আছি। দীর্ঘ 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো। আল্লাহ রে, বেটা মানুষও রাত বিরাতে এতক্ষণ গোসল করে? সমুদ্র ভাইয়াকে না দেখলে জানতামই না। যাই হোক, অবাক চোখে তাকিয়ে আছি। তাকে স্নিগ্ধ লাগছে। সমুদ্র ভাইয়া এত সুন্দর কেন? শ্যামবর্ণ পুরুষটা দিন দিন আমার চোখে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। ভয়ঙ্কর, এ যেন এক ভয়ঙ্কর অনুভূতি। সুন্দর নাকি মেয়েদের জন্য বরাদ্দ? তবে আমি বলবো, পুরুষরাও মাঝে মধ্যে মেয়েদের সৌন্দর্যের থেকে ঊর্ধ্বে হয়। সমুদ্র ভাইয়া বলল, এভাবে তাকে আসছিস কেন? মনে হচ্ছে খেয়ে ফেলবি, খাবি নাকি আমায়? আমি বিষম খেলাম। আমি জানি তার ঠোঁটকাটা স্বভাব বড্ড ভয়ঙ্কর। কিছু বলবো তার আগে সমুদ্র ভাইয়া বলল, সর সামনে থেকে, আমি একটু ঘুমাবো। বলেই বেডে গিয়ে শুয়ে পড়ল। মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়লাম। বললাম, আমি কোথায় ঘুমাবো তাহলে? এই রুম আমার, আপনি আপনার বাড়ি যান। আপনার বাড়ি। আর কিছু বলার আগে উনি দ্রুত গতিতে বিছানায় উঠে বসলো। হাত ধরে টান দিয়ে আমাকেও বিছানায় ফেলে দিল। আমাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে বলল, ঘুমা, বড্ড ঘুম পাচ্ছে। নানি শাশুড়ির বাড়িতে প্রথম ঘুমাতে যাচ্ছি। ডিস্টার্ব করবি না? তোর ডিস্টার্ব করার ভালো বদ অভ্যাস আছে। ডিস্টার্ব করলে আমি সত্যিই উল্টাপাল্টা কিছু করব। আমি আর কিছুই বললাম না। এখন কিছু বলা মানে বিপদ ডেকে আনা। না, আমি এখন উল্টাপাল্টা কিছুই চাই না। শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব। মুখ ফুলিয়ে কতক্ষণ জেগেছিলাম জানি না। এক পর্যায়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠতেই নিজেকে বিছানায় কাঁথা মুড়ে অবস্থায় পাই। আশেপাশে ভালো করে তাকালাম। ব্যক্তিটির নাম গন্ধ নেই, চলে গেছেন। আমাকে ঘুমন্ত অবস্থায় রেখেই চলে গেলেন। একটু জাগালে কি হতো? বড্ড পাষাণ্ড হৃদয়ের ব্যক্তি। রাতের ঘটনাটি মনে পড়তে লজ্জায় আবারও কাঁথা মুড়ে দিলাম। বালিশের নিচ থেকে মোবাইলটা হাতে নিতেই দেখি ঘড়ির কাঁটায় 9টা বাজে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে গেলাম। ফ্রেশ হলাম। সমুদ্র ভাইয়ার কাপড় চোপড়গুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিলাম। দ্রুত রেডি হয়ে নিচে নামতে দেখি মারিয়া ব্রেকফাস্ট করছে। আমাকে দেখতে পেয়ে সিল্লি বলল, ওরে, লেট লতিফ সিদ্দিকির একমাত্র উত্তরসূরি। লেট লতিফা সিদ্দিকি, কটা বাজে দেখেছেন? আজকে যে আমাদের কোচিংয়ের প্রথম দিন, কিভাবে পারলেন গুলিয়ে খেতে? আসেন, তাড়াতাড়ি নাস্তা খেয়ে দৌড়ান। আমি মারিয়াকে কি বলবো, সত্যি তো লেট করে ফেলেছি। 9:30 ওপর বাজে। আজকে আমাদের কোচিংয়ে প্রথম দিন। ঠিক 10টায় উপস্থিত থাকার কথা আমাদের। আজকে লেট করা উচিত না। শব্দ সমুদ্র ভাইয়ার, বেটা নির্লজ্জ। আমি দ্রুত খাওয়ার চেষ্টা করছি, যদিও আমি খাবার খেতে ধীর গতিতে কচ্ছপ। ঘড়ি যেন রকেটের গতিতে চলছে, তবু শেষ রক্ষা হলো না। ঘড়ির কাঁটা 10টা 10, তার মানে আমরা 10 মিনিট লেট করে ফেলেছি। আমি আর মারিয়া হন্তদন্ত হয়ে ছুটে গেলাম কোচিং সেন্টারের ভিতরে। যেহেতু মারিয়া ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তাই মারিয়া 2 নম্বর রুমে ঢুকলো। কারণ 2 নম্বর রুমে মেডিকেল প্রিপারেশনের ক্লাস চলছে। 3 নম্বর রুমে আমার কোচিং ক্লাস চলছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন চলছে। ক্লাসরুমের দরজায় এসে সালাম দিয়ে নক করতেই সবার মনোযোগের কেন্দ্রে আমি হয়ে দাঁড়ালাম। হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হাতে থাকা বইটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল,
ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। প্রথম দিনে এমন লেট করে আসা উচিত হয়নি। আমি দ্রুত ভেতরে ঢুকলাম, সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। 2 ঘন্টা ভালোই ক্লাস করলাম। যিনি ক্লাস নিলেন উনি খুবই বিচক্ষণ এবং সুদর্শন পুরুষ, খুব ভালো মেন্টরও বলা যায়। প্রথম দিনে আমি সহ ক্লাসের বাকিরা তার পড়াশোনার স্টাইলে ফিদা হয়ে গেছি। ক্লাস শেষ করে 2 নম্বর রুমের পাশে দাঁড়িয়ে আছি। মেডিকেলে যারা পড়ে আর পড়ার ইচ্ছা পোষণ করে তারা শুরু থেকে গভীর পড়ে, অনেক পড়ে। বাপুরে, ভাগ্য ভালো, ডাক্তার হওয়ার শখ আমার জাগে নাই। প্রায় আধা ঘন্টা পর মারিয়ার ক্লাস শেষ হলো। দুজন মিলে বাড়ির দিকে রওনা দিলাম। ঢাকা শহরের রাস্তায় এত জ্যাম, 20 মিনিটের রাস্তায় 1 ঘন্টার বেশি খেয়ে ফেলেছে। এ কারণে এই যান্ত্রিকময় শহরটা আমার একদমই ভালো লাগে না। তবুও মানুষ সবসময় ছোটে এই যান্ত্রিকময় শহরের পিছু টানে। নানুবাড়ি ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে গেল। সদর দরজায় পা দিতেই চমকে উঠলাম। নানু, মামা, মামি, মায়ান ভাইয়ার বউ সহ আমার মাও সোফায় বসে আছেন। মা এই বাড়িতে এ সময় কি করছেন? কিছু হয়েছে কি? এ বাড়িতে কিছু হয়েছে নাকি? প্রত্যেকের মুখে গম্ভীরতার ছোঁয়া। খুবই চিন্তা লাগছে, মন আনসান আনসান করতেছে। আমি আর মারিয়া ভিতরে ঢুকতেই মায়ান ভাইয়ের বউ কর্কশ গলায় বলে উঠল, নেন, এই যে আপনাদের আদরের পুতুল এসে পড়েছে। তাকে না হয় জিজ্ঞাসা করেন রাত বিরাতে কোন পুরুষ মানুষ ঘরে ঢোকায় আবার তার কাপড় চোপড় বারান্দায় শুকাতে দেয়, যেন কেউ না বুঝতে না পারে। নানি, না নাথ বউ, তুমি থামো, এটার মধ্যে তুমি আর নাক গলাইও না, আমরা বড়রা আছি। মায়ান ভাইয়ের বউ একটু মুখটা বাঁকা করলো। প্রথমে আমাকে নাকি মারিয়াকে ইশারা করেছে, বুঝতে না পারলে শেষের কথাটা আমার মাথায় সম্পূর্ণ ঢুকে গেল। কথাটা আমাকে ইঙ্গিত করে বলেছেন, কারণ বারান্দায় সমুদ্র ভাইয়ের কাপড় চোপড় শুকাতে দিয়েছি। সোফায় বসে থাকা মানুষগুলো আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মায়ের দিকে তাকিয়ে আছি। মায়ের চোখ মুখ গভীর অন্ধকারে আছে। মা কি রেগে আছেন? নিশ্চয়ই রেগে আছেন। আজ বহু বছর পর মাকে এরকম অবস্থায় দেখেছি। মা খুব সহজে রেগে যান, তবে যখন অপমান বোধ করেন তখন তার মুখে এরকম অন্ধকারের ছায়া নেমে আসে। কিন্তু আমি তো কোনো দোষ করি নাই, সব দোষ সমুদ্র ভাইয়ার। সেই তো রাতে এসেছিল। মা বলল, ঝিনুক, রাগ মাখা গভীর কণ্ঠস্বর। আমি ঢোক গিললাম, কাঁপা কাঁপা গলে বললাম, জি মা, তোর জন্য এই দিন দুপুরে আমি এ বাড়িতে ছুটে এসেছি। রাতে তোর রুমে কেউ ছিল? এই কাপড়গুলো তোর বারান্দায় কি করছে? কিভাবে এলো? মাকে কি করে বলি এটা সমুদ্র ভাইয়ের কাপড় চোপড়? তারা কি ভাববেন? যদি সমুদ্র ভাইয়ের কথা বলি তাতেও সবাই অন্যরকম অদ্ভুত দৃষ্টিতে তাকাবেন, আবার না বললে তারা অন্য কিছু মাইন্ডে নিবে। ইস, সমুদ্র ভাইয়া কি বিপদে ফেলে গেল। ধ্যাৎ, ভাল লাগে না কিছু আর। আমি ভীত স্বরে বললাম, মা, তুমি রেগে আছো তাই না? তুমি একটু শান্ত হও, আমি বলছি রাতে আমার রুমে ছিল। আমি বলার আগেই মায়ান ভাইয়ের বউ বলে উঠল, সিসি, এ কেমন মেয়ে, স্বীকারও করছে। চোরের মায়ের বড় গলা, একে তো সারা রাত রুমে ছেলে নিয়ে কুকর্ম করেছে, তার ওপর আবার মা রেগে আসো কেন জিজ্ঞাসা করছে। এই মেয়ে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। সি, এমন মেয়ে কেন পেটে নিয়েছেন ফুপুমা, যাকে সভ্য করে তুলতে পারছেন না? আমার এমন মেয়ে হলে তো কবে গলা টিপে মেরে ফেলতাম। মায়ান ভাইয়ের বউয়ের কথাগুলো শুনে কান্না পেয়ে গেল। এই কান্নার মধ্যে রাগ তরতরি উঠল। চিৎকার করে বললাম, চুপ, একদম চুপ। রাগে গলার আওয়াজ বেড়ে গেল। আসার পর থেকে বলে যাচ্ছেন, আমাকে সম্পূর্ণ কথাটি বলতে দিয়েছেন। আগুন নেভাতে না জানলে ঘি ঢালছেন কেন? আপনি? আর কিছু বলার আগে মা তার বিখ্যাত কাজটি করে ফেলল। ঠাস করে আমার গালে একটা চড় দিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে আরো জোরে জোরে কান্না করে দিলাম। এই স্বভাবটা আমার আর গেল না। মা মারলেই আশেপাশে না তাকিয়ে জোরে জোরে কান্না করে দেই। মায়ের হাত থেকে কাপড়গুলো টেনে মাকে দেখে কান্না মাখা কণ্ঠেই চিৎকার করে বললাম, তোমার অন্যের কথা শুনে আমাকে মারার বদ অভ্যাসটা কখনোই যাবে না। তুমি আমার মা কখনোই হতে পারো না। এই কাপড়গুলো দেখো, ভালো করে দেখো, এইগুলো সমুদ্র ভাইয়ার। সবসময় পরিস্থিতির বাস বিচার না করে আমার সাথে এরকম করো। আমি আর ছোট্ট নাই, এবার বড় হয়েছি। রাগী চোখে মায়ান ভাইয়ার বউয়ের দিকে তাকে বললাম, আপনাকে আমি দেখে নেব। কিছু না জেনেই আপনি আমার সম্পর্কে অনেক কিছুই বলেছেন। আপনাকে যদি আমি 7 ঘাটের পানি না খাইয়েছি, ভাবি, আমার নামও
আয়াতুন ফারিন ঝিনুক শেখ নয়। কথাটা বলে আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিলাম। খুব কান্না পাচ্ছে, খুবই মানছি পৃথিবীতে আমাকে সবাই পছন্দ করবে না, কিন্তু আমি তো তাদের ক্ষতি করি নাই। তাহলে মায়ান ভাইয়ের বউয়ের সমস্যা কি? কেন সে আমার সাথে এরকম করে? ড্রয়িং রুমে পিনপত নীরবতা ভেঙে মামি বলল, বড় বৌমা, তোমাকে গলা বাড়িয়ে কথা বলতে কে বলেছিল? এখানে আমরা ছিলাম তো। তাছাড়া ঝিনুকের এখানে কোনো দোষ নেই, তবুও তোমার কারণে ওকে মায়ের খেতে হলো। ঝিনুকের মা ভাবি গম্ভীর গলায়, তোমার বড় ছেলের বউকে সাবধান করে দিও। আজ যা করেছে তো করেছে, দ্বিতীয়বার যেন আমার মেয়ের পিছে না পড়ে, না হলে এই ঘরের ত্রিসীমানায় ওর মতো মেয়ের দ্বিতীয়বার কদম ফেলতে দেব না। আমি দেখে ছেড়ে দিলাম। এই কথা সমুদ্রের কানে গেলে সমুদ্রের সত্যি বাজ বিচার করে কথা বলবে না। মাথায় ঢুকে দিয়ে ওই কথাটা গটগট করে বাড়ির সদর গেটের দিকে এগিয়ে গেল। ঝিনুকের মায়ের গাড়ি যাওয়ার মিনিট দুয়েক পর মেহরাবের আগমন। মেহরাব দ্রুত বাড়িতে ঢুকলো, সবাইকে ড্রয়িং রুমে দেখলো। মায়ানের বউকে সবাই ভালো মন্দ এটা সেটা বলছে। মেহরাব বলল, মা, ও মা, ফুপুকে দেখলাম, কখন এসেছিল আবার চলে গেল যে? মারিয়া মেহরাবকে দেখে দৌড়ে এলো সব কিছু খুলে বলতে। মেহরাব বলল, আরে কাল রাতে সমুদ্র ভাই এসেছিলেন, এটা তো আমি জানি, আর সকালবেলা আমার সাথে দেখা করেই তো গিয়েছেন। এটা নিয়ে ভাবির মায়ানের বউয়ের এমন আহামরি কাণ্ড করার কি দরকার ছিল? আর তোমরাই বা কেন ফুপুকে এসব বলতে গেছ? এমন টুকটাক আরও কথা বলতে থাকলো। মায়ানের বউ মারিয়া মনে মনে আরও ক্ষোভ পুষে নিল। অবশেষে মারিয়া আর মেহরাব ঝিনুকের রুমের দিকে চলে গেল। মেহরাব ভাইয়া আর মারিয়া অনেকক্ষণ ডেকেছে, আমি রুম থেকে বের হই নাই। মামা মামিও ডেকে গেছেন, নানু কিছুক্ষণ পরপরই এসে ডাকছেন। আমি রুম থেকে বের হব না, হব না, হব না, খাবো না, চর খেয়েই তো পেট ভরে গেছে, খাবার খেয়ে কী লাভ? সন্ধ্যা পেরিয়েছে অনেকক্ষণ আগেই। বই নিয়ে বসে আছি, খুব খিদে পেয়েছে, পেট সুসু করছে। সে সকালবেলা একটু খেয়েছি, পেটে কিছুই নেই, পড়ায় মন বসছে না। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ড্রয়ার থেকে ফোনটা বের করলাম। মোবাইল স্ক্রিনে ঘূর্ণিঝড় নামটি দেখতেই মনের ভিতরের জমা ক্ষোভ ফুলে উঠল। সাথে সাথে ফোন কল কেটে দিলাম। পরপর 8-10টা কল এলো, প্রতিবারই কল কেটে দিলাম। মিনিট 5 ধরে বসে আছি, কল আসছে না। মনে মনে একটু শান্তি পাচ্ছি। আমার এই দশার জন্য একমাত্র সেই দায়ী। মুহূর্তে টুং করে পরপর 2টি মেসেজের শব্দ এলো। আমি মোবাইলের স্ক্রিনের ওপর ঝুঁকে তাকালাম। লেখাটা পড়তেই চোখ দুটো কোটর থেকে বের হওয়ার উপক্রম হয়েছে। সমুদ্র ভাইয়া মেসেজ করেছে। প্রথম, পরপর 10 থেকে 12টি কল দিয়েছি, একটা কলও তুই রিসিভ করিস নাই। তোর সাহস দেখে আমি আকাশের 7ম পর্বে আছি। একজন মন্ত্রী মানুষের কত কাজ থাকে, হাতে সময় থাকে না। আর তুই কিনা সেই সময়ের অপচয়টা এভাবে করলি। রাতের ডোজটা কম হয়ে গেছে, তাই না? ডোজটা বাড়াতে হবে, আসছি। দ্বিতীয়, এবার যদি কলটা রিসিভ না করিস তাহলে সত্যি আসবো, আর তোর সারা জীবন তেরামির শোধ আজ তুলে ফেলবো। আবার কল ভিজে উঠল, তবে আর ভিডিও কল। যেই থ্রেড মেসেজে দিয়েছে, আমি কল না তুললে আমার অবস্থা যে সে 12টা বাজাবে আমি তা হারে হারে জানি। একটা ঢোক গিলে কল রিসিভ করে বললাম, বিসমিল্লাহ। সমুদ্র ভাইয়া বড় বড় চোখ করে তাকালো, যেন ভিডিও কলের ভেতরে আমাকে চোখের চাহনিতে ভস্ম করে ফেলবে। সমুদ্র ভাইয়া বলল, ইডিয়েটের বস্তা, ভিডিও কল রিসিভ করে কেউ বিসমিল্লাহ বলে? থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দেবো, সালাম দে। ইরে, নিশ্চয়ই মাথাটা গেছে আমার। সত্যি তো সালামের পরিবর্তে কে বিসমিল্লাহ বলে? আমার নামটা ওয়ার্ল্ড অফ গিনেস বুকে বড় করে গাধা নামে সেভ করে রাখা উচিত হবে, যে সালামের পরিবর্তে বিসমিল্লাহ বলে। মনে মনে সরি, আসলে সালামের পরিবর্তে বিসমিল্লাহ বলে ফেলেছি, থুক্কু। আসসালামু আলাইকুম। সমুদ্র ভাইয়া বলো, ওয়ালাইকুম সালাম। তোর চোখের মুখের অবস্থা কি করে হলো? খাবার খাসনি কেন? ধমক দিয়ে। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। বললাম, খেয়েছি, নিভু কণ্ঠে। সমুদ্র ভাইয়া বলল, জানি, মেজো চাষির হাতে চর খেয়েছিস। চর খেতে ভারী মজা, তাই না? সিসকা দুনে, সি সি সি, লজ্জা করল না চর খেয়ে ভেবা করে জোরে কাঁদতে? সমুদ্র ভাইয়া কাঁটা গায়ে নুনের ছিটে দিচ্ছে। ইস, বুকটা ফেটে যাচ্ছে। ঠোঁট উল্টে বললাম, আপনি সব জানেন তাহলে? খবর পৌঁছে গেছে তাহলে? বেশ, শোনেন, সব দোষ আপনার জন্যই হয়েছে।
সমুদ্র ভাইয়া বলল, এখন আমারই দোষ? যত ঘোষ নন্দ দোষ, কিছুই তো করলাম না, তাও আমার দোষ? আহ, কি মিথ্যা অপবাদ। শোন, তোর মুখ আর হাত কোথায় ছিল? মায়ানের বউ তোর থেকে বেশি হলে 4 থেকে 5 বছরের বড়, কিন্তু সে যেহেতু বড় বলে নিজের সম্মানটুকু রাখলই না, তাহলে তুই মেজো চাষির বোধ অভ্যাসটা গ্রহণ করে ফেলতি। আমি তো আসি, পরেরটা পরে দেখতাম, কি বলিস? ভুরু কুঁচকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মানে কি? এটা কি সত্যি সমুদ্র ভাইয়া যে আমাকে দুষ্টু বুদ্ধি দিচ্ছে? মানে আম্মুর বদ অভ্যাস চড়? সিরিয়াসলি? আমি মায়ান ভাইয়ের বউকে চড় দিতাম? ইনডাইরেক্টলি আমাকে তো বলছে। ওয়াও, দারুণ তো। আমার মুখে হাসি ফুটে উঠল। সমুদ্র ভাইয়া বলল, নেক্সট টাইম জীবনে যেসব মানুষ তোকে পছন্দ করবে না, তোর দোষ না থাকা সত্ত্বেও বারবার আঘাত করবে, তাদের কখনোই ছাড় দিবি না। ছেড়ে দিলে মাথায় উঠবে, পিছনে ভয়ঙ্কর শত্রু হয়ে আঘাত করবে। শোন ইডিয়ট, মনোযোগ দিয়ে শোন। যদি মুখে না পারস তাহলে হাতে জবাব দিবি, যদি হাতে না পারস পায়ে জবাব দিবি, যদি পায়ে না পারস চোখে জবাব দিবি। মোট কথা, দুনিয়াতে টক্কর দিয়ে চলতে হবে, বুঝলি? আর একটা জিনিস, যেন মস্তিষ্কে সব জায়গায় গেঁথে রাখ, আমি আছি তো তোর পাশে, মৃত্যুর আগ পর্যন্ত আছি, সারা জীবন থাকব। মুচকি হাসি দিল। জানি না এই ব্যক্তির কথার মাঝে কি ছিল, তবে মন এখন ভালো লাগছে। হাতির পঞ্চম পায়ে লাফাচ্ছে। সমুদ্র ভাই বলল, যা খেয়ে আয়, খাবারের সাথে রাগ করতে নেই, আমার অনেক কাজ আছে, পরে কথা বলবো। আপনি খেয়েছেন তো? বলার আগে কলটা কেটে দিল। উফ, কি আজব লোক রে। মুচকি হেসে মেসেজ করলাম, ধন্যবাদ আপনাকে, আপনিও কাজের ফাঁকে ঠিকমতো খেয়ে নিয়েন। হাসি মুখে খাবার খেতে বের হলাম। সেই ঘটনার পর সপ্তাহ কেটে গেল, সব কিছুই আগের মতো নর্মাল চলছে। সমুদ্র ভাইয়ের সাথে আমার এই সপ্তাহে কোনো যোগাযোগই হয় নাই, উনি খুব বিজি থাকেন। আজ আমার জন্মদিন, 19-এ পা দিয়েছি। আজ সকালে নিজে থেকে সমুদ্র ভাইয়াকে কল দিয়েছিলাম, কিন্তু তিনি রিসিভ করেনি। মনটা খুবই খারাপ। যদিও অন্যদের মতো আমার ধুমধাম করে জন্মদিন পালন করার ইচ্ছে নেই, কিন্তু তাই বলে আমার জন্মদিন সবাই ভুলে গেছে, এটা ভাবতেই চোখে জল এলো। আহ, কি কষ্ট। চারিদিকে এত মানুষ থাকতো, আমার কেউ নেই। মনের দুঃখ মনে রেখেই কোচিংয়ের উদ্দেশ্যে বের হলাম। মারিয়া আর আমি আজ রিকশায় করে কোচিংয়ে পৌঁছালাম। কোচিং করা শেষ, মারিয়ার জন্য অপেক্ষা করতেছি। ক্লাসের ভিতরে কয়েকজন ছেলে মেয়ের সাথে আমিও বসে আছি। ইদানিং কোচিংয়ে একটা ছেলে আমার দিকে কীরকমভাবে তাকিয়ে থাকে। আমি তার দিকে তাকালে সে মুচকি হাসে, আবার আমার দিকে তাকিয়ে বন্ধু বান্ধবদের সাথে এটা সেটা বলে। সে নাকি আমাকে পছন্দ করে, এ কথাটা পুরো ক্লাসে কানাকানি হয়। মেয়ে হয়েও পড়েছি জ্বালায়, কেউ দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করলেও সেটা টের পাওয়া যায়। উফ, কি যন্ত্রণা। পুরাতন চালের ভাত নেই, নতুন চালের আমদানি। মাঝে মাঝে মন চায় ছেলেটিকে গিয়ে বলতে, বলদ ছ্যামরা মানুষ, এভাবে বড় বড় করে তাকে যে থাকোস, তোরে বলদের বাপ লাগে। কোচিং পড়াশোনা করার জায়গা, মেয়ে দেখে লাড্ডু হওয়ার জায়গা না। ভালো করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কত সুন্দর সুন্দর মেয়েদের সাক্ষাৎ পাওয়া যায়, সেদিকে নজর দে। মনের কথা মনেই রাখলাম। এদিকে মারিয়ার ক্লাস করা শেষ। আমি আর মারিয়া আমাদের নতুন বান্ধবীদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে সেই ছেলেটির আগমন। আমি একটু হকচকিয়ে ভুরু কুঁচকে তাকালাম। আমার সাথে সাথে সবাই এখন ছেলেটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ছেলেটি হাঁটু গেড়ে বসে নায়কদের মতো স্টাইল করে আমার সামনে একটা গোলাপ ফুল এগিয়ে দিল, বলল, আমি তোমাকে ভালোবাসি ঝিনুক, তুমি খুব সুন্দর, নরম মেয়ে। আহ, কত সুন্দর করে ভাষণ দিচ্ছেন। মানুষ প্রপোজাল পেলে খুশিতে আত্মহারা হয়ে যায়। অ্যাকসেপ্ট করুক আর রিজেক্ট করুক এটা পরে ভাবে, কিন্তু আমার হয়েছে উল্টা জ্বালা। আমার বুক ধক 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 করে উঠল, দে নাড়া চিনি ছাড়া। আমি কিছু বলার আগে মারিয়া হো হো করে হেসে উঠল। মারিয়া বলল, এই পোলা, বিয়াত্তা বেডির দিকে নজর দিয়ে লাভ নাই। ঝিনুকের জামাইবাবু জানলে মনের প্রেম জানালা দিয়ে পালানোরও সুযোগ দিবে না, সোজা মাটিতে পুঁতে রাখবে। আমি মারিয়াকে থামিয়ে বললাম, দেখো ছেলে, আমি তোমাকে ভালোবাসি না। আমি প্রথমত বিবাহিত, আর দ্বিতীয়ত বিবাহিত না হলেও
আমি এখন প্রেম প্রীতি করতাম না, তাই তোমাকে বলছি শোনো, বলদের বাপ না হয়ে পড়াশোনা করো, আমার থেকে ভালো মেয়ে কপালে জুটবে। মারিয়ার আমি ছেলেটির কোনো উত্তর না শুনে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ কেউ আমার ওড়না সহ হাত ধরে টান দিল। গা থেকে সিল্কের ওড়নাটা টান পড়তেই পরে যেতে যেতে অন্য হাত দিয়ে আমি সামলে ধরলাম। পিছন ফিরে তাকাতে দেখি ছেলেটি সবার সামনে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। ইমিডিয়েটলি রাগ উঠে গেল, ঠাস করে একটা চর মেরে দিলাম। বললাম, মেয়েদের না মানে না, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? ভালো করে বুঝিয়ে বললাম, কথা কানে যায় নাই, অসভ্য, চিৎকার করে। আমার চিৎকারে কোচিংয়ের অন্য স্টাফ সদস্যরাও একত্র হয়ে গেল। কি হয়েছে বলতেই তাদের কাছে সব খুলে বললাম। তারা ছেলেটিকে অনেক রাগারাগি করলো, তবুও ছেলেটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। উল্টো আমার দিকে তাকে বলল, আমার বাপকে চিনিস না? আমি কে তোর আন্দাজও নেই, তোকে দেখে নেব। কোচিংয়ের সবার দিকে আঙুল তুলে আপনাদেরও দেখে নেব। ছেলেটিও চলে গেল, আমি আর মারিয়াও কোচিং থেকে চলে এলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি, রিক্সা পাচ্ছি না। এই সময়টাতে রিক্সা পাওয়া যায় না, আজ একটু লেট হয়েছে বটে। রিক্সা পেলাম না, সময় বাড়ছে। হঠাৎ করে একটা সিএনজি চালক আমাদের সামনে এসে তার সিএনজিটা থামালো, বলল, ম্যাডামরা কি যাবেন? মারিয়ার আমি কিছুটা খুশি হলাম, যদিও এই রাস্তায় সিএনজি চলে না, তবু এখন আর লেট করতে চাই না। আমি আমাদের ঠিকানা বলতে চালক বলল সে যাবে, তাই আর বাস বিচার না করে উঠে পড়লাম। আমি আর মারিয়া এটা সেটা কথা বলতেছি। আজকের ঘটনাটাই আমাদের আলোচনার মূল টপিক। আমরা আমাদের মতো কথা বলছি, অথচ আমাদের সিএনজি চালকের দিকে খেয়াল নেই। অনেকক্ষণ ধরে গাড়িতে হঠাৎ করে সিএনজিটা থেমে গেল। আমি আর মারিয়া আশেপাশে তাকাতে অবাক হয়ে গেলাম, কারণ আমরা সম্পূর্ণ একটা জনমানববিহীন রাস্তার মাঝে আছি। রাস্তার দুই পাশেই ঘন জঙ্গল। এই জায়গাটা চিনি না। সিএনজি চালকের দিকে তাকাতে সে তার 32 পাটি দাঁত বের করে হাসি দিল। হঠাৎ করে সিএনজি চালক মারিয়ার দিকে কিছু একটা জিনিস স্প্রে করলো। মারিয়া সিএনজির ভেতরে জ্ঞান হারিয়ে ফেললো। আমি দ্রুত সিএনজি থেকে নেমে দাঁড়ালাম। ভয় পেয়ে গেছি, কি করব, হিতে জ্ঞান শূন্য যেন। সিএনজি চালক সামনে এসে দাঁড়াতে আমি দুপা পিছনের দিকে নিচ্ছি। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম। আমি আরও ভয় পেয়ে গেলাম। মুহূর্তেই কেউ কানের কাছে ফিসফিস করে বলল, সময়টা আমি পেয়ে গেছি বেলা। শরীরের ভেতর বিদ্যুতের সর্বোচ্চ গতি খেয়ে উঠল। এই লাইনটি আমি চিনি, এর সাথে আমি খুব করে পরিচিত। মস্তিষ্কের সেই সিরকুটদ্বয়ের প্রথম লাইনটি এটি। তার মানে পিছনের দিকে ঘুরতে আমি হুডি পরা একটি পুরুষকে দেখলাম, যার মুখে মাস্ক পরা, চোখে চশমা, সম্পূর্ণ কভার করা। কখনো সামনে দাঁড়িয়ে থাকলেও চেনার উপায় নেই। আমি সিএনজির সাথে মিশে দাঁড়ালাম। কোন দিকে যাব? সামনে সিএনজি চালক, পিছনেই লোকটি। হঠাৎ করে হুডি পরা লোকটি আমার হাত ধরে ফেলল। আমার এক জন্মগত সমস্যা আছে, কখনো ভয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে আমার শরীর প্রতিক্রিয়াও করে না, আবার আমার গলা দিয়ে আওয়াজও বের হয় না। লোকটি আমার হাত ধরে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। আমি এমন ভয় পেয়েছি, আমিও তার পিছু পিছু হেঁটে যাচ্ছি। কেন যে জ্ঞান হারাচ্ছি না, এটাই মস্তিষ্ক বুঝতে পারছে না। একটা ফাঁকা জায়গায় এসে থামলাম। আশেপাশে তাকানোর সুযোগ পেলাম না। এর আগে লোকটি শীষ বাজাতে দুজন কোট পরা লোক কোচিংয়ের সেই ছেলেটিকে শিশরে টেনে আনলো। গার্ডগুলোর মুখে মাস্ক দিয়ে ঢাকা। ছেলেটির শরীর ভর্তি মাইরের দাগ। ছেলেটির তেমন কোনো হুঁশ নেই। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। লোকটি আমাকে তার দিকে ঘুরিয়ে নিল, হাতটা ধরে উঁচুতে উঠিয়ে বলল, আজকের এই ছেলেটি তোমার এই হাতই ধরেছে তাই না বেলা? এক প্রকার নেশালো গভীর কণ্ঠস্বর, শ্রবণময় মিষ্টি। মাথাটা উঁচু করে লোকটির দিকে তাকালাম। এই লোকটি এ কথা জানলো কি করে? কে সে? গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আজ নিজেকে দুর্বল লাগছে। আমি এত দুর্বল? আমি লোকটার থেকে সাহস করে হাত টান দিতে লোকটি আরো শক্ত করে আমার হাত চেপে ধরলো, বলল, চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, তবে আমি তোমার গায়ে কলঙ্কের তিলক পর্যন্ত লাগতে দিব না বেলা। এই দেখো, আমি গ্লাভস পরে তোমার হাত ধরেছি বেলা। তোমাকে একেবারে হালালভাবে স্পর্শ করব। কেন আমাদের সময় আসছে না বেলা? আক্ষেপের সুরে লোকটি আমার হাত ছেড়ে দিল। গার্ডগুলোর দিকে চেয়ে বলল, এনেছিস? ওর গায়ে কেউ পানি দে, হুশে আন। কষ্টের মাঝে হুশে চিৎকার না করতে পাওয়া যাবে না।
সাথে সাথে একজন গার্ড একটা তলোয়ার লোকটির দিকে এগিয়ে দিল। আরেকজন ছেলেটির গায়ে পানি দিতে এই ছেলেটি চিৎকার করে উঠল। ছেলেটির চিৎকারে আমিও চিৎকার করে উঠলাম। ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, ঝিনুক, উনিকে আমাকে বাঁচা, আমি ভুলে তোমার হাত ধরে ফেলেছি ঝিনুক, আমি সরি। ঝিনুক বলতে বলতে লোকটি ছেলেটির হাতটা তলোয়ারের আঘাতে শরীর থেকে আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ছেলেটি গঙ্গাচ্ছে। পুরুষটি আমার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না বেলা, আমি আছি তো। তুমি খুব বেশি ভয় পাও, এত ভীতু কেন তুমি? লোকটি ছেলেটির কাঁটা হাতটাকে তলোয়ার দিয়ে আরও একবার আঘাত করল। চোখের সামনে হাতটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল। মানুষের একটা হাত গরুর গোস্তের মতো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে আছে। চোখের সামনে এক ভয়ঙ্কর অবস্থা দেখে আমি আর হুঁশে থাকতে পারলাম না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। বলিষ্ঠ দেহের পুরুষটা মাস্কের ভিতরে মুচকে হেসে উঠল, বলল, ছেলেটিকে হাসপাতালে ভর্তি করিয়ে দে, যাবতীয় খরচও দিয়ে দিবি, যে করে হোক বেঁচে থাকা চাই, যা। বলতে গার্ডগুলো ছেলেটিকে নিয়ে চলে গেল। প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর দিকে এগিয়ে আসলো, গুনগুনিয়ে গান ধরল। পীড়িত পীড়িত মানুষ বলে পীড়িতই অংশ নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বইতে হয়। কাম হতে হয় প্রেমের উদয়, প্রেমে কাম হয় না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না, প্রেমিক প্রেম পরশে শুদ্ধ প্রেমের উদয়, প্রেমিক যেজন সেই মহাজন, না থাকে তার মনের ভয়। হো হো করে হেসে উঠল। প্রেয়সীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রেয়সীর দিকে ঝুঁকে তার কপালে পরশ দিতে গিয়েও দিল না। মুখ বরাবর একটা ফু দিয়ে বলল, হ্যাপি বার্থডে বেলা। সবার অগোচরে প্রথম উইশটা আমি করলাম। আজ থেকে তোমার জীবনে আমার আগমন ঘটল। এগেন হ্যাপি বার্থডে। লোকটি উঠে গেল। হুডিটা খুলে চুলটা টেনে নিজেকে শান্ত করলো। হুডিটা পরে আবারও শীষ বাজাতেই দুজন মেয়ে গার্ড দৌড়ে এলো, মাথা নিচু করে বলল, বস। লোকটি বলল, আমার প্রেয়সীকে আস্তে করে উঠাও, গাড়িতে আরেকটি মেয়ে আছে, ওদের দুজনকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে। পকেট থেকে একটা কাগজ বের করে হাসপাতালের এই ঠিকানাটা দিয়ে যাবে, যাও। মেয়ে দুটি ঝিনুককে খুবই সুন্দর করে কোলে তুলে নিল, যেন ঝিনুক ব্যথা পেলে ওদের জীবন তলোয়ারের আঘাতে চলে যাবে। জ্ঞান ফিরতে আমি নিজেকে হাসপাতালে পাই। সাথে সাথে আমার সমস্ত ঘটনাটি মনে পড়ল। চিৎকার করে বললাম, ওরে মেরো না, ওর দোষ নেই, আমি ক্ষমা করে দিয়েছি, তুমি শাস্তি দেওয়ার কে? ওর হাত কেটে ফেলো না, মারিয়া মারিয়া ওই সিএনজিতে আছে লোকটি সাইকো। চোখ দিয়ে পানি পড়ছেই। আমার সামনে এখন ওই দৃশ্যগুলো ভেসে উঠছে। গা শিউরে উঠলো। একটা নার্স আমাকে শান্ত করার চেষ্টা করছে। উনি আমাকে বলল, পাশের কেবিনে আরেকটি মেয়ে ঠিকঠাক মতো আছেন, সে আমাকে একটু ঘুমাতে বলল, ইনজেকশন পুশ করতে। আমি ঘুমিয়ে গেলাম। হাসপাতালের করিডোরে বর্তমান সময়ের এমপি দাঁড়িয়ে আছে। এই ফ্লোরটা সম্পূর্ণ পুলিশ দিয়ে ঘেরা। সমুদ্র চিন্তিত, খুব বেশি চিন্তিত। সে অঙ্ক কষতে ভুল করছে। ঝিনুক হাসপাতালে এলো কি করে? ঝিনুকের জ্ঞান ফিরতে উল্টাপাল্টা বলছে কেন? তার প্রিয়তমা তো এত দুর্বল নয়। একটা নার্স কেবিন থেকে বের হলো, বলল, স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। কথাটা শুনতে লেট হয়েছে, সমুদ্রের কেবিনে যেতে লেট হয় নাই। দরজা খুলে সমুদ্র ভাইয়াকে দেখতে আমি বেড ছেড়ে উঠে দাঁড়ালাম। সমুদ্র ভাইয়া বেডের পাশে বসতে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। কান্না করতে করতে বললাম, তাকে আমি দেখেছি সমুদ্র ভাইয়া, সে ওই ছেলেটিকে মেরে ফেলছে। মারিয়া সিএনজিতে জ্ঞান হারিয়ে পড়েছিল সমুদ্র ভাইয়া। সমুদ্রের বুকের ভেতর হা হা করে উঠল। সমুদ্র ঝিনুককে খুব করে মিশিয়ে নিল। বলল, মারিয়া ঠিক আছে, তুই কার কথা বলছিস? চুরুই জান আমার, এমন পাগলামি করছিস কেন? আমি আসি তো, কি হয়েছে আমাকে খুলে বল। সমুদ্র ভাইয়ার আদর ভরা কণ্ঠে আমি তাকে আরো জোরে জড়িয়ে ধরলাম। বড় একটা নিঃশ্বাস নিলাম। কান্না করতে করতে সব কিছু খুলে বললাম। সমুদ্র ভাইয়া আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল, ঝিনুক, এভাবে ভীতু হলে দুনিয়াতে টিকে থাকতে পারবি না তো। আমি বুঝেছি কি হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু আমার শুরুই তোকে এগুলো কাটিয়ে উঠতে হবে। তুই নাকি জার্নালিজম নিয়ে পড়তে চাস, তাহলে শক্ত না হলে চলবে। আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। তার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারলাম না। সে হয়তো গভীর কিছু ভাবছেন, অবশ্যই গভীর। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। সমুদ্র ভাইয়ের বুক থেকে উঠে যাব, কিন্তু সমুদ্র ভাইয়া তার বুকের মধ্যে আরো জোরে জড়িয়ে ধরল।